মেদিনীপুর শহরের অনতিদূরেই ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় স্থান মন্দিরময় পাথরা। গ্রামটির সাথে জড়িয়ে রয়েছে ইতিহাসের বহু অজানা অনুজ্জ্বল ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে আজ আমাদের গন্তব্য মন্দিরময় পাথরা। মেদিনীপুর শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে পাথরা গ্রামটি। মেদিনীপুর শহরের জগন্নাথ মন্দির বাসস্টপ থেকে এগিয়ে নতুন বাজার পেরিয়ে শহরের মূল সড়কপথ ধরে এগোলেই মোহনপুর ব্রিজ। ওপরের রাস্তা কংসাবতী পেরিয়ে চলে গেছে খড়গপুরের অভিমুখে। ব্রিজের তলা দিয়ে এগিয়ে ডান দিকে ক্ষুদিরাম পার্ক রেখে সামনের মোড় থেকে সোজা রাস্তা ধরে এগোলেই মাঝের কয়েকটি গ্রাম পেরিয়ে পাথরা। কলকাতা থেকে ট্রেনে মেদিনীপুর স্টেশন এবং বাসে শহরের প্রবেশের আগেই আমতলা মোহনপুর বাসস্টপে নেমে এখান থেকে চাইলেই টোটো রিজার্ভ করতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে গাছপালা, চাষের জমি দিয়ে ঘেরা মন্দিরময় এই মেঠো গ্রাম। পাশ দিয়েই বয়ে গেছে কংসাবতী নদী। অপূর্ব সৌন্দর্য আপনার চিত্তকে আকর্ষণ করবেই। একটি ছোট্ট সেতু পেরিয়ে প্রবেশ করতে হয় পাথরা গ্রামে। প্রথমেই কংক্রিটের সড়ক পথের ডান দিকে নেমে গেছে একটি মেঠো পথ। কংসাবতীর তীরে অবস্থিত মন্দিরময় পাথরার বুকে ইতিহাসের সাক্ষী রূপে দাঁড়িয়ে থাকা ধর্মরাজ মন্দির পর্যন্ত। পাশেই ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা মণ্ডলের একটি তথ্য সংবলিত বোর্ড। দক্ষিণমুখী এই পঞ্চরত্ন মন্দিরটি কাঁসাই নদীর একেবারে বাম তীরে অবস্থিত। ৩ খিলান বিশিষ্ট ধর্মরাজ মন্দির পাশেই মৃদুমন্দ ছন্দে প্রবাহিত হচ্ছে কংসাবতী নদী। অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। মৃদু মন্দ ছন্দে বয়ে চলা নদী, ক্ষেত, গাছপালা দিকচক্রবালে মিশেছে। সামনেই মন্দির ক্ষেত্র। ১৭০০ থেকে ১৮০০ শতাব্দীর মধ্যে মন্দির তৈরি শুরু হয়। মন্দির সংলগ্ন ২৫ বিঘা জমি অধিগ্রহণ করে কেন্দ্রীয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ১৯টি মন্দির সংস্কার হয়েছে তারপর। অসাধারণ এই মন্দিরগুলির নিদর্শন হিন্দু, বৌদ্ধ ও জৈন ভাস্কর্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে। বাংলার নবাব আলীবর্দী খাঁ এই রতনচক পরগনা, বর্তমান পাথরার নায়েব পদে নিযুক্ত করেছিলেন উচ্চশিক্ষিত পূজারী ব্রাহ্মণ বিদ্যানন্দ ঘোষালকে। বিদ্যানন্দর কাজ ছিল প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করে সেরেস্তায় জমা রাখা, পরবর্তীকালে নবাবের দপ্তরে সঠিক সময়ে পৌঁছে দেওয়া। ভাগ্যচক্রে প্রভূত ধনরত্ন অর্জন করা বিদ্যানন্দ একবার সমস্ত খাজনা তার গুরুদেবকে অর্পণ করলেন। গুরুদেবের নির্দেশে শুরু হলো মন্দির নির্মাণের কাজ। খাজনার অর্থে দেবসেবা করতে গিয়ে নবাবকে মেটাতে পারলেন না বকেয়া খাজনা। নবাবের নির্দেশে সৈন্যরা বন্দি করে নিয়ে গেল বিদ্যানন্দকে মুর্শিদাবাদে। নবাব মৃত্যুদণ্ডের আদেশ দিলেন। নবাবের নির্দেশ মতো বিদ্যানন্দকে পাকলা হাতির সামনে ফেলে দেওয়া হলো হাত পা বেঁধে। তারপরেই এক অলৌকিক কাণ্ড। অনেক চেষ্টাতেও হাতি বিদ্যানন্দের ওপর পা ওঠায়নি। সমস্ত ঘটনা শুনে নবাব শাস্তি মুকুব করে বিদ্যানন্দকে দান করলেন রতনচক পরগনা। হাতির পা না তোলার প্রবাদ থেকে পা উতরা পরবর্তীকালে পাথরা নামে খ্যাত হল। বিদ্যানন্দের মৃত্যুর পর তার পুত্র রত্নেশ্বর ঘোষাল জমিদার পদে বসেন। এনাদের উপাধি ছিল মজুমদার। এই মন্দির ক্ষেত্র একাধিক শিব মন্দির, দুর্গা মাতারানীর মন্দির, কালাচাঁদজির মন্দির, শীতলা মাতার মন্দির, রাসমঞ্চ, ধর্মরাজ মন্দির, নবগ্রহ মন্দির, জগদম্বা মন্দির এগুলির পুরাতাত্ত্বিক নিদর্শন বর্তমান। এই পঞ্চরত্ন মন্দিরের উত্তর দিকে একটি দালান রীতির মন্দিরের ভগ্নাংশ দেখা যায়। প্রথমেই আমরা যেখানে প্রবেশ করেছিলাম, আদতে এটি একটি দুর্গা মণ্ডপ, মাকড়া পাথরের তৈরি দুর্গা মন্দির। মূল রাস্তার বাম দিকে বাঁধের গায়ে দালান রীতির যে মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট অবস্থান করছে, সেটি কালাচাঁদের দালান কোঠা হিসেবে পরিচিত। কালাচাঁদের দালান তৈরি করেন পাথরার মজুমদারেরা। মন্দিরটির চারপাশে রয়েছে পরিখা। মন্দিরটিতে ৩টি ঘর বা কুঠুরি আছে। এর মধ্যে দুদিকের 2টি ঘরে থাকত বিগ্রহ। পূর্ব দিকে কুঠুরিতে থাকতেন লক্ষ্মী জনার্দন এবং পশ্চিম দিকের কুঠুরিতে কালাচাঁদজি। মন্দির গাত্রে টেরাকোটার মধ্যে শুধুমাত্র কয়েকটি ফুলের নকশার প্যানেল দেখা যায়।
শেষ মন্দিরটিতে প্রবেশদ্বারের উপরে কিছুটা পঙ্খের কাজ চোখে পড়ে। এর মধ্যে কালাচাঁদজির মন্দির, দুর্গামাতার মন্দির ও শিব মন্দির প্রায় 500 বছর পুরনো। গ্রাম বাংলার প্রাচীন মন্দির তৈরিতে টেরাকোঠার নির্মাণশৈলী মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। পাথরার এই মন্দিরগুলি পোড়ামাটির ইট দিয়ে প্রস্তুত ও টেরাকোঠার নির্মাণশৈলী বর্তমান। মূল মন্দির ক্ষেত্রের ডান পাশে অর্থাৎ বাঁধের দক্ষিণ দিকে দেখতে পাওয়া যায় পাথরার অন্যতম শ্রেষ্ঠ নবরত্ন মন্দির কমপ্লেক্স, যা শুরু থেকেই পরিত্যক্ত ও জনশ্রুতি অনুসারে অভিশপ্ত। আনুমানিক 18 শতকের মাঝামাঝি সময়ে এই নবরত্ন মন্দিরটি তৈরি হয়। নবরত্ন মন্দিরে কোনো প্রতিষ্ঠা লিপি নেই এবং গর্ভগৃহেও কোনো বিগ্রহ নেই। যতটা জানা যায়, মন্দির স্থাপন থেকেই মন্দিরে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হয়নি, কারণ মন্দিরটি ছিল অভিশপ্ত। জনশ্রুতি এই যে মজুমদার পরিবারের কোনো এক জমিদার তার বৃদ্ধা মাকে ঘরবন্দি করে রেখে তার সাধের নবরত্ন মন্দির নির্মাণে মনোনিবেশ করেছিলেন। অসুস্থ মাকে সুস্থ করার পরিবর্তে তিনি মন্দির তৈরি করেন। মন্দিরের কাজ সম্পন্ন হলে মন্দির প্রতিষ্ঠার আগের দিন মন্দিরের চূড়ায় বাজ পড়ে, আর সেই থেকেই মন্দিরটি অভিশপ্ত, যার ফলে কোনোদিন দেবতার ঠাঁই হয়নি। এরপর আমরা যাব বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদার বাড়ির কাছারি বাড়ি ও বাড়ি সংলগ্ন কয়েকটি মন্দির পরিদর্শন করতে, যেটি রাসমঞ্চ কমপ্লেক্স নামেও পরিচিত। সামনে কিছুটা এগিয়ে বাম দিকে গ্রামের মধ্যে অনতি দূরেই অবস্থিত এই জমিদারের কাছারি বাড়ি। মন্দিরময় পাথরা ঘোষাল পরিবারের কীর্তি। ঘোষালদের উপাধি ছিল মজুমদার। পাথরায় পরবর্তীকালে মজুমদারদের উত্তরাধিকারী না থাকায় জমিদারত্ব চলে যায় দৌহিত্র বন্দ্যোপাধ্যায় বংশে। এই কাছারি বাড়ির মালিকানা বন্দ্যোপাধ্যায়দের ছিল বলেই জানা যায়। প্রথমেই দেখতে পাই 3টি সুদৃশ্য শিব মন্দির। নির্মাণকাল 1817 খ্রিস্টাব্দ। মন্দিরগুলিতে রয়েছে 2টি করে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। প্রথম মন্দিরে রয়েছে 2টি লাঠি হাতের সিপাহের শিল্পরীতি। দ্বিতীয় মন্দিরে রয়েছে 2জন বন্দুকধারী সিপাহের মূর্তি, আর তৃতীয় মন্দিরে রয়েছে তরোয়াল নিয়ে 2জন সৈন্য। এরপর আমরা আস্তে আস্তে শিব মন্দির ক্ষেত্র ছাড়িয়ে প্রবেশ করব জমিদার বাড়ির যে কাছারি ছিল সেই কাছারি অংশে। এটি বন্দ্যোপাধ্যায়দের বসত বাড়ি বা কাছারি বাড়ি, তবে এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত। ছাদ নেই, শুধুমাত্র দেওয়ালগুলি টিকে রয়েছে। এই কাছারি বাড়ির পূর্ব দিকে ও পশ্চিম দিকে একটি করে সমতল ছাদ বিশিষ্ট শিব মন্দির দেখা যায়। মন্দির দুটিতে বর্তমানে একটি করে শিবলিঙ্গ রয়েছে। সামনেই যে প্রাচীন বৃক্ষটি দেখলেন, এই বৃক্ষের কাঠ দিয়েই তৈরি হতো প্রাচীন জমিদার বাড়ির সৈন্যদের হাতের বন্দুক। এবার আমরা প্রবেশ করব বন্দ্যোপাধ্যায়দের কাছারি বাড়ির ধ্বংসস্তূপে। প্রথমেই যে কুঠুরিটি আমরা দেখলাম বাঁ দিকে রয়েছে, সেখানে রথের ঘোড়া বাঁধা থাকত। আস্তে আস্তে আমরা ইতিহাসকে খুঁজতে প্রবেশ করব বন্দ্যোপাধ্যায়দের কাছারি বাড়ির অলিতে গলিতে। আমরা দেখতে পাচ্ছি কাছারি বাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে বললেই চলে। শুধুমাত্র কয়েকটি দেওয়াল, কয়েকটি ফটক দাঁড়িয়ে আছে আজও। পাথরার এই কাছারি বাড়ি, ধ্বংস হয়ে যাওয়া মন্দির, সমস্ত কিছু বর্তমানে কিছুটা হলেও রক্ষা করা গেছে, সংস্কার করা গেছে। তবে এই সংস্কারের পিছনে যার নাম জড়িয়ে আছে, তিনি এই পাথরার পাশেই হাতিহলকা গ্রামের মোহাম্মদ ইয়াসিন পাঠান। মাত্র 17 বছর বয়স থেকেই ইয়াসিন তার অদম্য ইচ্ছায় পাথরার এই অসংখ্য প্রাচীন ঐতিহাসিক মন্দিরগুলি বাঁচানোর তাগিদে লড়াই শুরু করেছিলেন, অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও। আজ থেকে প্রায় 50 বছর আগে শুরু হয়েছিল সেই লড়াই। একা হাতে ইয়াসিন পাঠান ছুটেছিলেন পাথরার মন্দির রক্ষার্থে। সাথে পেয়েছিলেন পরিব্রাজক তারাপদ সাঁতরা মহাশয়কে। 1991 সালে গঠিত হল পাথরা পুরাতত্ত্ব সংরক্ষণ কমিটি। আমরা সামনেই দেখতে পাচ্ছি রাসমঞ্চ কমপ্লেক্স। রাসমঞ্চের ভিত্তি তৈরি হয়েছিল প্রাচীন 20 পয়সার আদলে। রাসমঞ্চটি প্রায় অনেকগুলি খিলানের উপর দাঁড়িয়ে রয়েছে। রাসমঞ্চের চূড়ায় রয়েছে ময়ূরের পেখম মেলার ভাস্কর্য। সামনেই রয়েছে একটি প্রাচীন কুয়া। এই কুয়োর জলই জমিদার বাড়ির লোকেরা পান করতেন। সামনেই জমিদার বাড়ির অপর একটি শিব মন্দির।
লোকশ্রুতি মতে এই শিব মন্দিরের শিবলিঙ্গ তুলে ফেলতে গিয়ে একজন মুখ দিয়ে রক্ত উঠে মারা যান। তারপর থেকে শিবলিঙ্গ এমতো অবস্থাতেই রয়েছে। এবার আমরা প্রবেশ করব কাচারি বাড়ির একেবারে ভেতরের ঘরে রয়েছে একটি সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ গিয়ে মিশেছে প্রাচীন নাড়াজোড় রাজবাড়িতে এবং এই সুড়ঙ্গের পাশেই রয়েছে ওপরে ওঠার একটি সিঁড়ি। পাথরার এই মন্দিরগুলিকে শেষ পর্যন্ত নিজেদের অধীনে নিয়েছেন এএসআই এবং এই মন্দির সংস্কারে প্রযুক্তিগত সাহায্য করেছেন খড়গপুর আইআইটি। আপনারা জানলেন ঐতিহাসিক কাচারি বাড়ি এবং মন্দিরময় পাথরার অজানা ইতিহাস। এই রকম আরও অনেক অজানা ঐতিহাসিক কাহিনী জানতে আমাদের ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।